গাজায় নির্বিচার গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ। নেতানিয়াহু ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করল আজাদ প্যালেস্টাইন। বিক্ষোভ কর্মসূচি থেকে লুটপাটের ঘটনা পরিকল্পিত, ভবিষ্যতে আরও সতর্ক থাকবে সরকার। বৈশাখের আয়োজন নিয়ে নেই কোনো নিরাপত্তা হুমকি। বিনিয়োগ সম্মেলনে $100 কোটি ঋণ দেওয়ার কথা জানালো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নাসার সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তি। প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 52টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সম্পর্ক হয় দেশ জনগণের সাথে, ব্যক্তির সাথে নয়। সাক্ষাতে ডক্টর ইউনূসকে বলেছিলেন মোদি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে হয়নি চূড়ান্ত আলাপ। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার জন্য। জনাব মোদি এটা স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। কয়েকটি এজেন্সির গাফিলতিতে প্রায় 10,500 মুসল্লির হজ যাত্রার শঙ্কায়। 29 এপ্রিল থেকে শুরু ফ্লাইট। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। গাজা ও রাফায় ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে দেশে চলমান উত্তাল বিক্ষোভে যোগ দিল ছাত্রদলও। সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ থেকে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানায় ছাত্রদল নেতারা। জনতার সাথে দাবি তোলেন ইসরায়েলি পণ্য বয়কটেরও। বিক্ষোভে যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহত্তর কর্মসূচি দেবে বিএনপি। নিন্দা জানান প্রতিবাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাটের। ছাত্রদল আয়োজিত এই বিক্ষোভ সেই নৃশংসতার বিরুদ্ধে, যেখানে জীবন কেড়ে নেওয়া হচ্ছে ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে, যেখানে শিশু, কিশোর, নারী, যুবক কিংবা প্রবীণ কারোরই রেহাই মিলছে না ইসরায়েলি বর্বরতা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর বিক্ষোভ সমাবেশে যোগ দেন রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগানে ফেস্টুনে গণহত্যার জন্য দায়ী নেতানিয়াহুর বিচারের দাবি তোলেন। ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে যেভাবে দাঁড়ানো যায়, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেভাবে দাঁড়াবে। মুসলিম দেশগুলোর সাথে যোগাযোগ করে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিরোধ গড়ে তোলা। ইসরায়েলকে অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক একটি সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিনকে একটি স্বাধীনতা দিতে হবে। ফিলিস্তিনিদের জন্য মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হওয়া তাগিদ দেন নেতারা। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা চাই সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। অতি ঐক্যবদ্ধ হয়, আমরা জানি মুসলমানদের সামনে কোন শক্তি নাই দাঁড়াতে পারবে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। বিক্ষোভে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন, ফিলিস্তিনিদের রক্ষায় কি করছে জাতিসংঘ? যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। প্রতিবাদের নামে সিলেট, খুলনা সহ কয়েকটি জেলায় লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে এটিকে সরকারের ব্যর্থতা আখ্যা দেন বিএনপির এই নেতা। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়। আগামী শুক্রবার বা জুমা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুসল্লিদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের সংগঠন আজাদ প্যালেস্টাইনের মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। মঙ্গলবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে থেকে 70 ফুট দীর্ঘ ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করে তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দিলে কদম ফোয়ারার সামনে বাধা দেয় পুলিশ। পরে 6 দফা দাবি নিয়ে 7 সদস্যের প্রতিনিধি দল যায় মন্ত্রণালয়। শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে মার্কিন মদদের নিন্দা জানাতে হবে। সেই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে প্রশ্ন করার দাবিও জানানো হয়। সেই সাথে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল লেখা আবারও যোগ করা এবং দেশটির সাথে আওয়ামী লীগ আমলে যে চুক্তি হয়েছে তাও প্রকাশের দাবি জানায় বিক্ষুব্ধরা। অতি দ্রুত যাতে আমাদের এই 6টি দাবি বাস্তবায়ন করা হয়। যদি বাস্তবায়ন করা না হয় আমরা আরো বড় আন্দোলনের ডাক দিব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের ইস্যুকে সমাধান করার জন্য গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, আমরা মনে করি সেই উদ্যোগ নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকার গ্রহণ করতে তাদের সেই সক্ষমতা রয়েছে। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানাতে গিয়ে বিদেশি ব্র্যান্ডের দেশীয় প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনা পরিকল্পিত বলে মনে করে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, লুটপাট কোনো প্রতিবাদের ভাষা নয়। এ ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেষ্ট থাকবে সরকার। বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে কোনো নিরাপত্তা হুমকি নেই। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, বৈশাখের শোভাযাত্রার নাম কি হবে তা ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই সিদ্ধান্ত হয়েছে, আইজি সাহেব তো বলেছেন যে ফুটেজ দেখে যাদেরকে শনাক্ত করা যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কারণ লুটপাট প্রোটেস্টের অংশ হতে পারেন। আপনি মানববন্ধন করতে পারেন, আপনি রাস্তায় দাঁড়াতে পারেন, প্ল্যাকার্ড বহন করতে পারেন, কিন্তু আপনি যখন লুটপাট করছেন সেটা আসলে প্রোটেস্ট না, সেটা হলো একটা অপরাধ। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দূর করতে চায় সরকার। এজন্য বাণিজ্যের ক্ষেত্রে থাকা চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বলেন, চলতি বছরে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক $1 বিলিয়ন ঋণ দেবে। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নাসার সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। এর মাধ্যমে 54তম দেশ হিসেবে নাসার সঙ্গে স্পেস এক্সপ্লোরেশনে যুক্ত হলো। মহাকাশ গবেষণায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। বলেন, আগামী প্রজন্ম শুধু পৃথিবীতে থাকবে না, বিভিন্ন স্পেসেও যাবে। তবে এর সুফল দেখতে 20 বছর অপেক্ষা করতে হবে। প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব, আমরা একসাথে কাজ করব। সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসায় অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। বেসরকারি খাতের বিনিয়োগ নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে আলোচনা হয়। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, বেসরকারি 4টি খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হলে কয়েক লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব। বিডার চেয়ারম্যান বলেন, সরকার থেকে যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তার মূল লক্ষ্যই হচ্ছে কর্মসংস্থান তৈরি। এক্ষেত্রে বিশ্ব ব্যাংকেরও সহায়তা চান তিনি। সরকারের যাবতীয় যেই অ্যাক্টিভিটি সামনে থাকবে, যেসব স্ট্র্যাটেজি আমরা সরকার হিসাবে নিব, নিডস টু গো ব্যাক টু জব ক্রিয়েশন। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে এখন যে রিপোর্টগুলো দিচ্ছে ওনাদের বেঞ্চমার্ক, ওটাকে ওনারা আসলে ওই ইনভেস্টমেন্ট ডলার ভ্যালু থেকে সরিয়ে জব ক্রিয়েশনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন। সো আমরা যদি সবাই একসাথে জব ক্রিয়েশনের উপর ফোকাস করে, আইদার ইটস জব অর এন্টারপ্রেনার, বাট আমাদের এই কর্মসংস্থানের ব্যাপারটাকে ফোকাস করে কাজ করি, তাহলে এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নেওয়া ইজি হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এবছর বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে। ঋণের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও গুরুত্ব দেবে এনডিবি। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশ। চেষ্টা করবেন যে শুধুমাত্র গভর্নমেন্টকে ফান্ডিং করা না, বাট
প্রাইভেট সেক্টর সাইডে ওনারা আরো কত বেশি করে ফান্ডিং করতে পারেন, ওই ব্যালেন্সটা ওনারা আনার চেষ্টা করছেন। বিডার চেয়ারম্যান বলেন, এবারের সম্মেলনে বিনিয়োগ আনার চেয়ে দেশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তা দূর করাই মূল লক্ষ্য। এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে অনেক পাস্টের, আমাদের পাস্ট হিস্ট্রির কারণে, সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। আগামীকাল বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। মেজর 5টা ইস্যু যদি আমি পিন পয়েন্ট করছি, তার মধ্যে ডেফিনেটলি অ্যাক্সেস টু ইউটিলিটিস, এটা একটা আমাদের ম্যানুফ্যাকচারের জন্য বড় ইস্যু। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন কয়েকটি দেশের 36 জন বিনিয়োগকারী। অনুকূল পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো নিয়ে খোঁজ খবর নেন তারা। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারী। 36 জন বিনিয়োগকারীর মধ্যে ছিলেন লগ্নি করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশীও। সেখানে তাদের স্বাগত জানায় বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ দেশের বর্তমান অবস্থা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। পরে সেখানে সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 স্কয়ার ফিটের প্লট নিতে একটি চুক্তি সই করে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন পলিসি হাতে নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন ও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রথমে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। এরপর মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগানের নেতৃত্বে একটি চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পরিচালনা কর্মকর্তা ভ্লাদিমির কাজবেকভ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার ডি হাস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোর্শেদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন কথা বলেন চীন সফর ও বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ ভারত বৈঠক নিয়ে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন তিনি। বলেন, তিস্তা প্রকল্পে ভারত অথবা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সাথেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। এদিকে মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায় এখনই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। জনাব মোদী এটা খুব স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। আমি এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবেই দেখতে চাই। আমরা ওপেন আছি, ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। যুক্তরাষ্ট্রকে নতুন করে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাবে লাভবান হবে বাংলাদেশ, এমনটাই মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা বলেছেন, মার্কিন সরকারের শুল্ক আরোপের সিদ্ধান্ত দুই দেশের জন্যই ইতিবাচক। দুই উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। বাংলাদেশি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপে তৈরি হয়েছে উদ্বেগ। তবে সরকারের নীতি নির্ধারকদের অনেকেই একে সুযোগ হিসেবেও দেখছেন। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 100 পণ্যে নতুন করে শুল্ক সুবিধা দেয়া নিয়ে কাজ করছে সরকার। বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি এবং নির্ণয় করার চেষ্টা করছি কীভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে
কমিয়ে আনা যায়। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, প্রধান প্রতিযোগী দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। আমরা রেসপন্ড করেছি পজিটিভলি, আমরা এক্সপেক্ট করি আমরা কোপারেট করব, তারাও কোপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশন। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করে তা না, আমাদের সেটা আমরা তুলে ধরেছি। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। এটা পজিটিভ হিসেবে, পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। দুই উপদেষ্টা আশা করেন সরকারের নানা পদক্ষেপে মার্কিন শুল্ক নিয়ে অর্থনীতি সংকটে পড়বে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শঙ্কায় পড়েছে প্রায় 10,500 মুসল্লির হজ যাত্রা। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, 9টি এজেন্সি এখনো বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় এই সংকট দেখা দিয়েছে। তবে নির্ধারিত সময় শেষ হলেও এখনো চুক্তির সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি। এরপরও মুসল্লিরা যেতে না পারলে দায়ী এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অবস্থায় আগামী 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইটের যাত্রা। এবছর বেসরকারিভাবে হজ যাত্রার জন্য নিবন্ধন করেছেন 81,900 জন মুসল্লি। 753টি এজেন্সির মাধ্যমে হজে যাবেন তারা। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও নির্ধারিত 25 মার্চের মধ্যে বেশ কিছু এজেন্সি বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করেনি। এই অবস্থায় প্রায় 10,487 জন মুসল্লির হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় ছাত্র দলের উদ্যোগে আয়োজিত হয়েছে বিক্ষোভ মিছিল কর্মসূচি। গাজায় চলমান নৃশংসতার বন্ধের পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কটেরও ডাক দেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে রংপুর প্রেস ক্লাব এলাকা। জেলা ও মহানগর ছাত্র দলের নেতাকর্মীদের মিছিল প্রদক্ষিণ করে নগরীর বিভিন্ন এলাকা। ফিলিস্তিনের যে হত্যাযজ্ঞ চলছে এটি বন্ধের জন্য রাষ্ট্রীয়ভাবে দাবি জানানো উচিত। ইসরায়েলকে ধূলিসাৎ করে, ইহুদিদেরকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। বড় দেশ আজকে সৌদি আরবকে আমরা বলতে চাই যে আপনারা মুখ খুলুন, আপনারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। টাঙ্গাইলেও জেলা ছাত্রদলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারাও। সংহতি জানান ফিলিস্তিনের প্রতি। সারা বিশ্বের মানুষ আজকে এই গণহত্যার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, তার ধ্বংস কিন্তু অনিবার্য। এছাড়াও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ছিল পঞ্চগড়, যশোর, পাবনা সহ দেশের বিভিন্ন স্থানে। গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদ জানানোর পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। ফিলিস্তিনের উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে নগরীর মার্চ টাউন হল এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বেলস পার্কে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কটেরও ডাক দেন তারা। সমাবেশে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সিএনজিতে প্রতিপক্ষের লাঠির আঘাত ঘিরে তুলকালাম ব্রাহ্মণবাড়িয়ায়। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত 20টি বাড়িঘর। এদিকে প্রায় 15টি বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরেও। গতকাল বিএনপি দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের জেরে আজ ঘটেছে এমন সহিংসতা। প্রতিপক্ষের সিএনজিতে কেন করা হলো লাঠি দিয়ে আঘাত, এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত। এরপর রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেরোকান্দা গ্রাম। স্থানীয়রা জানায়, এলাকার চাঁদের সাথে বারেকের দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ। সোমবার চাঁদের পক্ষের একজনের সিএনজিতে লাঠি দিয়ে আঘাতের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাতেই এক দফা সংঘাত হয়, পুলিশ গিয়ে মিটিয়েও দেয়। তবুও মঙ্গলবার সকাল থেকে আবারও মারামারিতে জড়ায় দুপক্ষ। দুইটা আইসি আসার পরে তাদেরকে দেখলাম যে ভয়াবহতা, মানে সামনে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। দুইটা গোষ্ঠীর সাথে আরো 2-3টা গোষ্ঠী, যেমন সর্দার বাড়ি, হাজির বাড়ি, মঙ্গলের বাড়ি, এরা আবার এদের সাথে যুগ হয়ে সেটা ঘটনাটাকে আরো ব্যাপক হারে নিয়ে নিচ্ছে।
সংঘর্ষ চলাকালে অন্তত 20টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আহত অন্তত 15 জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 4 জন লোক আটক আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। আর মারামারির বিষয় অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানির জেরে এমন সহিংসতা লক্ষ্মীপুরে। রায়পুরের চরবংশী এলাকায় পোড়ানো হয়েছে অন্তত 15টি বসতবাড়ি, চালানো হয়েছে লুটপাটও। প্রত্যক্ষদর্শীরা জানান, চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজের সাথে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর বিরোধ চলছিল। সোমবার দুপক্ষের সংঘর্ষে শামীমের এক সমর্থক মারা যায়। এরই জেরে দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এমন সহিংসতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালকের ঘটনার জের ধরে একটা পক্ষ শামীম গাজীর গ্রুপ ওখানে স্থানীয় এবাদুল্লাহ গাজী এবং অ্যাডভোকেট রুহুল আমিন এই দুইজনের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ। ঘটনাস্থলে সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ গেছে। পুলিশের উপস্থিতি টের পাইয়া তারা আগেই পালিয়ে গেছে। এলাকায় নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার সুলতানপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সুলতানপুরের একটি মন্দিরের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন পার্শ্ববর্তী ঘিলাতলি গ্রামের কয়েকজন। এ সময় স্থানীয় কিছু লোকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এরই জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ জড়ায় উভয় পক্ষ। আহত হয় 20 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার রাতে গুলশান 2 এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে ডিবি। তিনি 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে এমপি হন তিনি। মোর্শেদ আলম বেসরকারি টেলিভিশন RTVরও চেয়ারম্যান। সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর আব্দুল আজিজকে হত্যা মামলায় জামিনে কারামুক্তির পর আটক করে আবারও থানায় সোপর্দ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা শাখার সমন্বয়করা। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান ডক্টর আব্দুল আজিজ। এই খবর ছড়িয়ে পড়লে কারামুক্তির পরপরই জেলা কারাগারের ফটক থেকে তাকে আটক করে বৈষম্য বিরোধী আন্দোলনের জেলা শাখার সমন্বয়করা। এ সময় সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আব্দুল আজিজকে সদর থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা। পুলিশ জানায়, সাবেক এই এমপির বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের একজন ভাই ছিল সবুর ভাই, উনি আমাদেরকে জানায় যে আসলে এমপি আজিজ উনি বের হচ্ছে। পরবর্তীতে আমরা পিকনিক রেখে আমরা এখানে চলে যাই। হাজির হওয়ার পরে তো ওদেরকে আমরা নিয়ে আসি, থানায় এসে জমা দিই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। জেল সুপারকে বলি, যদি আপনি 4 ঘন্টা আটকে রাখছেন, যদি আপনি আরো কিছুক্ষণ সময় আটকে রাখেন, আমরা বিষয়টা দেখতেছি। নাটোরে থানা থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে লালপুর থানায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত 16 ডিসেম্বর বাগাতিপাড়ায় বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। সে ঘটনায় জড়িত সন্দেহে দুপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে আটক করে থানায় নেওয়া হয়। খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতাকর্মী থানায় গিয়ে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এক পর্যায়ে পুলিশ অসম্মতি জানালে হট্টগোলের মাঝে রুবেলকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন এনসিপি নেতা সার্জিস আলম। কিন্তু তার এই ইচ্ছাকে আমলে নিচ্ছে না রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকরা এই বক্তব্যকে দেখছেন বিভ্রান্তিকর প্রপাগান্ডা হিসেবে। তাদের মতে, প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করে রাজনীতিতে যুক্ত হতে হবে। রাজনৈতিক দলগুলোর দৃষ্টিতে এনসিপি নেতার এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়ে ডক্টর ইউনূসকেই বিতর্কিত করবে। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক সার্জিস আলম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একটি স্ট্যাটাস দেন, যেখানে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষার কথা জানান তিনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 5 বছর হিসেবে দেখার একটা আকাঙ্ক্ষা আমার সারা জীবন থাকবে।
সব দল ও মতের ঐকমত্যের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে সার্জিসের এমন স্ট্যাটাস নানা আলোচনা আর সন্দেহের জন্ম দেয় বাদবাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস, তাকে যতটুকু চিনি, তার এরকম কোনো চিন্তা, এরকম কোনো ভাবনা আছে বলে আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়নি। এ ধরনের নানা মন্তব্য অনেকেই করতে পারেন, সব মন্তব্যকে আমার মনে হয় যে আমলে নেবার কোনো প্রয়োজন নেই। অভ্যুত্থানের অর্জনও অনেক সময় কিন্তু এটা কিন্তু বিসর্জনে পর্যবেসিত হওয়ার আশঙ্কা থাকে। তো সেজন্য উচিত হবে যে অতিকথনটা পরিহার করা। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী পদে দেখার এই আকাঙ্ক্ষা প্রকাশ জনগণকে এক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা। আমরা এখনো শুনিনি ইউনূসের কাছ থেকে যে তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিয়েছেন কিনা, যে 5 বছরের বিষয়ে। না দিলে আমরা মনে করছি যে তারও একটা অ্যাম্বিশন আছে তাহলে 5 বছরের ব্যাপারে, কারণ এরা তো তারই লোক। আপাতত মনে হচ্ছে তারা গভর্নমেন্টের একটা প্রপাগান্ডা মেশিন হিসেবে তারা তাদের রোল প্লে করছে। প্রপাগান্ডার উদ্দেশ্য তো তাই, বিভ্রান্ত মানে কি, পাবলিক ওপিনিয়নটাকে তার দিকে নিয়ে আসা। রাজনীতি সংশ্লিষ্টরা বলছেন সার্জিসের ইচ্ছার বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধানকে দায়িত্ব ছেড়ে রাজনীতিতে সক্রিয় হতে হবে। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে গেলে তো তাকেও একটা রাজনৈতিক সরকার ছেড়ে তাকে রাজনৈতিক দলে তাকে যোগ দিতে হবে, তাকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে হবে, নির্বাচন করতে হবে, স্ট্রিম গভর্নমেন্ট ভেঙে দিয়ে রাজনৈতিক দলের নেতৃত্ব গ্রহণ করতে হবে। এর তো সমস্যা নাই। তবে অনির্বাচিত অবস্থায় 5 বছর থাকতে পারবেন না উনি। এইটা হলে ক্রাইসিস আবার রিকার করবে, আবার ঘুরে ফিরে আসবে। সার্জিসের ইচ্ছের ব্যাপারে এনসিপিও এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানানো দলগুলো মনে করে সময়ে সময়ে এমন নতুন ইস্যু তৈরি করা বক্তব্য জাতীয় নির্বাচন বিলম্বিত করা আর তা থেকে জনদৃষ্টি সরানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয়। বিশেষ কোনো অংশের প্রতি তারা ঝুঁকে পড়ছেন, তাহলে সরকারের জন্য বিপদ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন। মঙ্গলবার সকালে সাটুরিয়া উপজেলা নয়াডিঙ্গি এলাকায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচি পালন করা হয়। ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নেয় 4 শতাধিক শিক্ষার্থী। এ সময় তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সহ 8 দফা দাবি তুলে ধরেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বগুড়ায় পরকীয়া প্রেমে বাধা দেয়ায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম কাবিল উদ্দিন। পরিবারের সদস্যরা জানায় কয়েকদিন আগে প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সাথে তার দেবরের পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন কাবিল। বিষয়টি নিয়ে ওই গৃহবধূর দেবর সজীব ও তার পরিবারকে সতর্ক করেন কাবিল। এরপর সোমবার রাতে স্থানীয় ওরস মাহফিলে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর রাতে কাবিলের মরদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সজীব সহ আরো কয়েকজন। স্বজনদের অভিযোগ পরকীয়া প্রেমে বাধা দেয়ায় পিটিয়ে হত্যা করা হয়েছে কাবিলকে। গোপালগঞ্জে উৎপল মণ্ডল ওরফে গৌতম মণ্ডল নামে এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান জানান, উপজেলার ঘোনাপাড়া এলাকায় পুলিশ পরিচয় দিয়ে সুবিধা নিতে যায় উৎপল মণ্ডল। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়। তার বাড়ি মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ। সাতক্ষীরায় চিনির পানি দিয়ে মধু তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে শ্যামনগরের সর্দার বাড়ি এলাকায় মুস্তাফা মল্লিক নামে এক ব্যবসায়ীর খামারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায় মৌমাছির বক্সে চিনি মেশানো পানি দিতেন মোস্তফা। মৌমাছি সে পানি জমা করে মৌচাকে। এরপর জমাকৃত তরলটিকে সুন্দরবনের মধু বলে বাজারে বিক্রি করেন মোস্তফা। এই ঘটনায় তাকে 50,000 টাকা জরিমানা করে প্রশাসন। সুন্দরবন থেকে 110 কেজি হরিণের মাংস সহ এক চোরা শিকারীকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার সকালে নলিয়ান ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে আরিফুল সর্দার নামে ওই চোরা শিকারীকে আটক করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শিকারী দলের বাকি সদস্যরা। পরে তাদের 2টি নৌকা তল্লাশি করে জব্দ করা হয় 110 কেজি হরিণের মাংস। জব্দকৃত মাংস নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মালয়েশিয়ায় 5 বাংলাদেশি সহ 6 জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার দেশের রাজধানী কুয়ালালামপুরে অভিবাসী বিরোধী অভিযানে আটক করা হয় তাদের। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় এক পাইকারি বাজারে অবৈধ অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে অভিযান চালানো হয়। 50 জন ব্যক্তিকে তল্লাশির পর 6 জনকে আটক করা হয়। অতিরিক্ত সময়ে অবস্থান ও বৈধ পরিচয়পত্র বা পাসপোর্ট না থাকায় তাদের গ্রেফতারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আটককৃতদের সবাই 21 থেকে 50 বছর বয়সী পুরুষ। এদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও আছেন। এছাড়া জব্দ করা হয়েছে হকারিতে ব্যবহৃত 2টি ট্রাক সহ বিভিন্ন পণ্য। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান আল জুরি বিল্ডিং ম্যাটেরিয়ালসের। সম্প্রতি রাজধানী আবুধাবির আল ফালাহ টাউনশিপের আল হাজির রিটেল টু মার্কেটে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রহমত উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ইমাম হোসেন হৃদয়, ব্যবস্থাপক নূর হোসেন রিয়াদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় নারী উদ্যোক্তা বাকিতা জুমা মুবারক আল মানসুরি। বক্তব্য রাখেন প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ বাবুল হোসেন ও বার্জার পেইন্টস এর আমিরাত প্রতিনিধি। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 15 জন বাংলাদেশি কর্মরত আছেন। ভিসা জটিলতা না থাকলে এ সংখ্যা আরও বৃদ্ধি হতো বলে জানান সংশ্লিষ্টরা। আমার কিছু বাংলাদেশি শ্রমিক লাগে এখন আমার দোকানে। এখন আমার এখানে দেশে ভিসা জটিলতার কারণে আমি এখনো পর্যন্ত কোনো লোক বিষয় করতে পারছি না। ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমার একটাই অনুরোধ, এই দেশের গভর্নমেন্টের সাথে কথা বলে আমাদের বিষয় জটিলতা সমাধান করে দেওয়ার জন্য। এই ধরনের বাংলাদেশি প্রতিষ্ঠানে আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করলে আমাদের দেশের জন্য ভালো হবে। সংযুক্ত আরব আমিরাতে সংবাদকর্মীদের সাথে আলোচনা সভা করেছেন বাংলা নেক্সট ডিজিটাল প্ল্যাটফর্মের কর্মকর্তারা। শনিবার দুবাইয়ের 5 তারকা একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় প্ল্যাটফর্মটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রায়হান আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব বাঁধন আহমেদ ও কার্যনির্বাহী সদস্যরা মতবিনিময়ে অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, প্রবাসীদের রেমিটেন্স ব্যবস্থার উন্নয়ন ও উদ্যোক্তাদের ক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে বাংলা নেক্সট। পাশাপাশি বিভিন্ন পেশা প্রবাসীদের আর্থিক সহযোগিতা, বিনিয়োগ ও নেটওয়ার্কিং এর সুযোগ তৈরি করবে। এছাড়াও প্রবাস থেকে প্রবৃদ্ধির দিকে এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসীদের ব্যবসায়িক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যাশা জানান তারা। দুবাই সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের প্রবাসীদের রেমিটেন্স, উদ্যোক্তা ক্ষমতা এবং কন্টেন্ট ক্রিয়েটিভিটি একত্র করে গড়ে উঠেছে এই নতুন এক প্ল্যাটফর্ম। যদি তার ভিতরে সেই পটেনশিয়াল থাকে, অবশ্যই 100% করবে। বাংলা নেক্সট তার পাশে থাকবে বা আমরা তার পাশে থাকবো। নারী উদ্যোক্তারা ব্যবসায় ও বিভিন্ন পেশায় উল্লেখযোগ্য অবদান রাখছেন। এই প্ল্যাটফর্মের লক্ষ্য এই শক্তিকে একত্রিত করে দেশে ও প্রবাসে একটি কার্যকর কমিউনিটি গড়ে তোলা। সৌদি আরবের রাজধানী রিয়াদে উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন কাবাব কর্নার অ্যান্ড রেস্টুরেন্ট। সম্প্রতি বাংলাদেশি অধ্যুষিত এলাকা রওদা আমির বন্দর রোডে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক হারুনুর রশিদ, মোহাম্মদ মাসুদ, আব্দুল মজিদ ও আব্দুল কাদের সহ তাদের বন্ধুজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা বলেন, বিদেশে কম মূল্যে সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশি খাবার পাওয়া যাবে তাদের প্রতিষ্ঠানে। দেশীয় খাবারের পাশাপাশি পাওয়া যাবে কাবাব, বিরিয়ানি, দই, মিষ্টি সহ মুখরোচক বিভিন্ন খাবার। কাবাব কর্নার অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ, থাই এবং স্পেশাল আরবিয়ান ডিশও আপনারা এখন পাবেন। আজকে উদ্বোধন হলো কাবাব কর্নার অ্যান্ড রেস্টুরেন্ট প্রবাসীদের সেবায় রিয়াদে আন্দালুস মেট্রো স্টেশনের পাশে। আমাদের কাবাব কর্নার অ্যান্ড রেস্টুরেন্ট 24 ঘন্টা খোলা থাকবে ইনশাআল্লাহ। অত্যন্ত মনোরম পরিবেশে সুন্দর এবং সুস্বাদু খাবার, মিষ্টান্ন পাওয়া যায়। বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সারোয়ারের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সদস্যরা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর 1টায় দূতাবাসের কনফারেন্স হলে এই মতবিনিময় হয়। অংশ নেন সংগঠনটির নবগঠিত উপদেষ্টা ও পরিচালনা পরিষদের সদস্যরা। এ সময় ব্যবসায়িক নানা বিষয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংগঠনের পক্ষ থেকে সার্বিক বিষয়ে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন নেতারা। রাষ্ট্রদূত তাদের সহায়তার আশ্বাস দেন। সংগঠনের সভাপতি আইনুল হক সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ও প্রধান উপদেষ্টা আবু বকর চৌধুরী সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মিয়াজি, মোহাম্মদ সেলিম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অনেকক্ষণ আমাদের অ্যাম্বাসির সাথে আজকে সুন্দর আলোচনা হয়েছে
এবং এম্বাসি এবং আমরা মিলে বাহরাইনের মাটিতে দেশের ভাবমূর্তি কীভাবে উজ্জ্বল করব এবং আগামী দিন বিজনেস ফোরামকে আরও কীভাবে সামল্যমণ্ডিত করে কাজ করতে পারবো এই আশা আমরা সবাই একে অপরের সাথে প্রকাশ করেছি। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আবারও গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের উচ্ছেদের মনোবাসনা ব্যক্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে মুক্ত অঞ্চল তৈরি করে আবাসন ব্যবসা করতে চান তিনি। এদিকে তেল আবিবের বর্বরতায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 60 ফিলিস্তিনির। আইডিএফ এর সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে উঠে এসেছে বাফার জোনের নামে গাজায় ইসরায়েলের কিলিং জোন প্রতিষ্ঠার গোপন মিশনের চাঞ্চল্যকর তথ্য। সারা বিশ্ব যখন গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল, তখন ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তিনি। গাজা, ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে হয় আলোচনা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও পুনর্গঠনের নামে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে আবাসন ব্যবসার কথা বলে আরও একবার উস্কে দিলেন সমালোচনা। যথারীতি মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রতি সমর্থন জানান বেনিয়ামিন নেতানিয়াহু। আমি মনে করি এটি আবাসন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তি বাহিনী গাজার নিয়ন্ত্রণ এবং মালিকানা নিলে ভালোই হবে। ফিলিস্তিনিদের বিভিন্ন দেশে সরিয়ে নিলে একটি মুক্ত অঞ্চল পাওয়া যাবে। প্রচুর দেশ রয়েছে যারা আগ্রহী, সেখানে প্রতিদিন মানুষ হত্যা করা হবে না। আমরা গাজাবাসীকে অবরুদ্ধ করে রাখিনি। তারা যেতে চাইলে কয়েকটি দেশ তাদের গ্রহণে আগ্রহী। এটি সঠিক হবে, কেননা গাজা পুনর্নির্মাণে অনেক সময় লাগবে, আর এ সময় তারা বিকল্প বেছে নিতে পারে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে দেশটির সেনারাই। গাজার বাফার জোনের নামে ডেথ জোন প্রতিষ্ঠার গোপন মিশন শুরু করেছিল আইডিএফ। নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফ সদস্যদের বয়ানে রোমহর্ষক সব বর্ণনা উঠে এসেছে খোদ ইসরায়েলের সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রতিবেদনে। বাফার জোন তৈরির উদ্দেশ্যই ছিল সেখানে থাকা সবকিছু ধ্বংস করা। এর মধ্যে কৃষিজমি বহু স্থাপনা ছিল। ওই এলাকায় যে কেউ প্রবেশ করুক সন্ত্রাসী বিবেচনা করে গুলি করা হতো। বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব। গেল 24 ঘন্টায়ও নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে 60 ফিলিস্তিনির। তাদের ওপর এমন বর্বরতার পরও সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন দেশের নীরব ভূমিকায় হতাশ ফিলিস্তিনিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের পশ্চিমবঙ্গে গাজা ইস্যুতে পাল্টাপাল্টি কর্মসূচি হয়েছে। গেল কয়েকদিনে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন কলকাতার বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার কলকাতার ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা করেন বামপন্থী 4টি সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের ভাটপাড়া অঞ্চলে রাম নবমীর মিছিলে ইসরায়েলের পতাকা হাতে মিছিল করেছেন বিজেপি নেতাকর্মীরা। এই ঘটনায় বিজেপির এক নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম। তবে ভারতের বন্ধু রাষ্ট্র হওয়ায় প্রকাশ্যে ইসরায়েলের পতাকা নিয়ে কোনো অপরাধ নয় বলে মন্তব্য করেন সাবেক বিজেপি সাংসদ অর্জুন সিং। এর আগে রোববারও কলকাতায় পার্ক সার্কাসে ইসরায়েল বিরোধী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সংখ্যালঘু যুব ফেডারেশন। এই হামলায় আমেরিকার সমর্থন ও ভারতে বিজেপি সরকারের বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়।